না, আপনারা তো সাংবাদিক, খোঁজ নিয়ে দেখেন। এই সমস্ত মিথ্যাচার করতে করতে আস্তে আস্তে এখন মানুষ কিন্তু উল্টা কথাও বলছে যে এরা তো ক্রিকেটকে ধ্বংস করার জন্য নেমেছে, এরকম কথাও বলছে কন্টিনিউয়াসলি। সো উই নো দ্যাট। এই জিনিসটাই তো আমরা চাচ্ছি, উই ওয়ার ওয়েটিং ফর দ্যাট। জানুক, তারপর বিসিবি যা করার তা তো করবেই। আচ্ছা, বাংলাদেশে আসলে আলোচনার শেষ নেই। এই যে টেস্ট সিরিজ, এই টেস্ট সিরিজের জয় পরাজয়ের মাঝে অন্য এক আলোচনা, মুশফিক ইস্যু, যেটা একদমই হওয়ার কথা ছিল না। ঘটনা এমন হয়েছে যে আজকে যখন বোর্ড সভাপতি ঢাকা টেস্টের পর তিনি মাঠে এলেন, তার কাছেও এই সব বিষয়ে প্রশ্ন গিয়েছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা। তবে কি মুশফিকের সেই ঘটনাকে কেন্দ্র করে খেলাযোগের বিপক্ষে কোনো কঠিন পদক্ষেপ নিতে যাচ্ছে বিসিবি? দর্শক বন্ধুরা, এবার গণমাধ্যমের সামনে এসে বিসিবি সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে বেশ কিছু গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন এবং তিনি সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে অত্যন্ত চমৎকার কিছু উত্তর দিয়েছেন। দর্শক বন্ধুরা, অন্যদিকে সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে রিয়াসত আজিম ভাই অত্যন্ত চমৎকার কিছু আলোচনা করেছেন এবং সেই সকল ঘটনাকে কেন্দ্র করে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। তো দর্শক বন্ধুরা, আসলে এরকম একটি ঘটনা বাংলাদেশ ক্রিকেটের জন্য অত্যন্ত দুঃসংবাদ এবং সেই সাথে মুশফিকুর রহিমের জন্য অত্যন্ত দুঃখজনক। তো দর্শক বন্ধুরা, আপনাদের মাঝে সেই সকল ভিডিওগুলো তুলে ধরেছি, আপনারা সেই সকল কথাগুলো শুনলে অনেক কিছু বুঝতে পারবেন। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল কথাগুলো শুনে নেই। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে বাংলাদেশে পারবেন। আসলে আলোচনার শেষ নেই। এই যে টেস্ট সিরিজ, এই টেস্ট সিরিজের জয় পরাজয়ের মাঝে অন্য এক আলোচনা, মুশফিক ইস্যু, যেটা একদমই হওয়ার কথা ছিল না। ঘটনা এমন হয়েছে যে আজকে যখন বোর্ড সভাপতি ঢাকা টেস্টের পর তিনি মাঠে এলেন, তার কাছেও এই সব বিষয়ে প্রশ্ন গিয়েছে। কি হচ্ছে আসলে মুশফিকের দিকে যে ফিক্সিং এর সন্দেহের তীর, সেটা নিয়ে কথা চলছে। সবশেষ আপডেট গুলো জানবো। আমি যতটা শুনলাম যে এটা নিয়ে আইনি নোটিশ পাঠিয়েছে, সেটাও আমাদের হাতে রয়েছে, এবং একই সঙ্গে সাইবার যে আইন, সেটার খেসারত দিতে হতে পারে না, এই ধরনের কোনো কিছু। তাদের যে লিগ্যাল অ্যাডভাইজার যিনি ব্যারিস্টার শিহাব, তিনি কিছুক্ষণ আগে যে কথাটা বলেছেন এবং যেটা ভিডিও আরিব আমরা শেয়ার করছিলাম বা দেখছিলাম নিজেরা নিজেদের মধ্যে, মানে এটা খুবই ডিসগ্রেসফুল যে একটা পার্টিকুলার প্ল্যাটফর্ম, আমি কোনোভাবে আবারও বলছি যে এটা আসলে 71 টেলিভিশনের পলিসি না, আমি সেখানে কাজ করে এসেছি, এটা একটা নির্দিষ্ট পার্টিকুলার প্ল্যাটফর্ম তাদের আন্ডারে। সেখানকার পলিসিগত কারণে আমরা যেভাবে আসলে পুরো কমিউনিটি অপমানিত হয়েছি এবং মুশফিকুর রহিমকে যেভাবে হেয় করা হয়েছে সোশ্যালি, ইন্টারন্যাশনালি অ্যাজ ওয়েল, কারণ এই নিউজগুলো কিন্তু কোনো না কোনোভাবে শ্রীলঙ্কান ক্রিকেটে কি হয়, সেখানকার ক্রীড়ামন্ত্রী থাকে কি থাকে না, সেই খবর আমরা কিন্তু জানি। সো বাংলাদেশে কি হচ্ছে এবং এরকম একটা এলিগেশন আনা হয়েছে একজন ক্রিকেটারের এগেনস্টে, সেটা নিয়ে আসলে আলোচনা হবে না বা হচ্ছে না, সেটারও কোনো সুযোগ নেই। তো সোশ্যালি যেভাবে তাকে হিউমিলেট করা হয়েছে, ছোট করা হয়েছে, এটাকে আসলে কোনোভাবেই সাপোর্ট করার সুযোগ নেই, নাম্বার ওয়ান। নাম্বার টু, মুশফিকুর রহিম লিগাল অ্যাকশন নিয়েছেন। এর আগে যেটা মোসাদ্দেক সৈকত করতে পারেননি, এনামুল বিজয় করতে পারেননি, নানা সময়ে এই ঘটনাগুলো ঘটেছে। এবং আজকে বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন তিনিও বলেছেন, সেই আলোচনা হয়তো আপনি একটু পরে আবার অ্যাড করবো আমরা, যে যেটা পারেনি মুশফিকুর রহিম সেখানটায় গিয়েছেন এবং সাইবার আইনের আওতায় এই যে কন্টেন্ট বানানো হয়েছে, কন্টেন্টটাকে ডেলিভার করা হয়েছে এবং এই কন্টেন্ট ফেসবুক থেকে সরানোর পর দাবি করা হচ্ছে ফেসবুক থেকে সরানো হয়েছিল, ইউটিউবে এটা আরো প্রায় 8, 9, 10 ঘন্টার মতো ছিল। মানে আপনি সিরিয়াসনেসটা বুঝতেছেন? এখন মধ্যপ্রাচ্যে তো ফেসবুক চলে না, সেখানকার দর্শকরা তো ইউটিউবে দেখে এটা বোঝার চেষ্টা করছিল বা কনফিউজ হচ্ছিল যে মুশফিক আসলে এরকম কোনো ক্রাইমের সাথে জড়িত কিনা। পুরো বিশ্বের কাছে যেভাবে বাংলাদেশের একজন ব্র্যান্ড অ্যাম্বাসেডরকে ছোট করা হয়েছে, সেটার এগেনস্টে, সংশ্লিষ্ট প্ল্যাটফর্মের এগেনস্টে, এবং একই সাথে হচ্ছে সেটার সাথে যারা জড়িত রয়েছে প্রত্যেকের কে নোটিস করে উকিল নোটিশ সার্ভ করা হয়েছে এবং সাইবার আইনের আওতায় আমার কাছে মনে হচ্ছে ফেসে যাচ্ছে। নাজমুল হাসান পাপন তিনি অনেকক্ষণ এই বিষয়টা নিয়ে কথা বলেছেন, তার কাছে সাংবাদিকদের অসংখ্য প্রশ্ন ছিল। আগের কোশ্চেন গুলো ছিল, হাতুরুর ছেলের ব্যাপারেও কথা হয়েছিল, দেখলাম যে তিনি এখানে ইন্টার্নশিপ করতে এসেছিলেন কি এসেছিলেন না, ওটা নিয়ে তার কি আপডেট ছিল? আমি ওখানে ছিলাম না, আপনি ছিলেন বেশ লম্বা সময়। নাজমুল হাসান পাপন খুব স্ট্রিক্টলি বলেছে যে আসলে ধরেন ঠিক আছে আপনি নিউজ করছেন, এই যে উইকেট নিয়ে নিউজ করি আমরা, করি না, যে এখানে আসলে এই উইকেটে আসলে বাংলাদেশে খেলা উচিত হয়নি। একটু আগেও তো আমরা নিউজ করেছি যে বাংলাদেশ দল যখন ভালো করছে তখন ভালো উইকেটেই খেলা দরকার। ক্রিকেটাররাও তো ভালো উইকেট চাচ্ছে, বিশ্বকাপ থেকে বলে আসছে তারা, শান্ত বলেছে, হৃদয় বলেছে, সবাই বলেছে, সাকিব তাইমরা এর আগেও বলেছে, ইটস ওকে। কিন্তু একজন ক্রিকেটারকে আপনি উইদাউট হ্যাভিং এনি এভিডেন্স, আপনার শুধু মন চাইলো আপনি তাকে হচ্ছে ক্রিমিনাল বানিয়ে দিলেন, আপনার শুধু মন চাইলো আপনি তাকে ফিক্সার বানিয়ে দেওয়ার চেষ্টা করলেন, আপনার শুধু মন চাইলো আপনি তাকে সোশ্যালি এম্বারেস করলেন, হেও করলেন।
এটা তো সাপোর্টেবল না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অনেক ব্যাপার নিয়ে অনেক সমালোচনা হয়, আলোচনা হয়, আমিও প্রচুর সমালোচনা করি তো আমরা, আপনি করেন, আমি করি, আমরা সবাই করি। কিন্তু এন্ড অফ দ্য ডে এই ক্রিকেট বোর্ড, নাজমুল হাসান পাপনরাই কিন্তু হচ্ছে মুশফিকদের পিতা বা অভিভাবক। মানে আমি যদি ক্রিকেটীয় আঙ্গিকটা দেখি, 18 বছর ক্রিকেট খেলেছে মানে কি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ছাতার নিচেই তো হচ্ছে তারা খেলেছে, তাই না? সো ক্রিকেট বোর্ডের দায়িত্বটা কি? মানে আমি যেটা মনে করি, ক্রিকেট বোর্ড এখানটা পিছিয়েও রয়েছে। মুশফিকুর রহিম আইনি যে পদক্ষেপ নিয়েছে, সেই পদক্ষেপটা নেওয়ার আগে বিসিবির আসলে আইনি পদক্ষেপ হতে পারে, অন্যভাবে হতে পারে, সেই স্ট্রিক্ট অ্যাকশনটা নেওয়াটা খুব বেশি জরুরি ছিল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড তো ওই মুহূর্তে মাঠে খেলছিল না, মুশফিক খেলছিলেন, বুঝেন ব্যাপারটা। সো মুশফিকুর রহিম যেহেতু মাঠে খেলছিলেন, এর পরেও তাকে আসলে কনসেন্ট্রেট করতে হয়েছে এরকম একটা ইস্যুতে। বিসিবি যদি শুরুতেই একটা প্রপার স্টেপ গ্রহণ করতো, তাহলে হয়তো মুশফিক এই স্টেপটা নিতেন ঠিকই, কিন্তু এই টেস্টটা শেষ হওয়ার পরে নিতেন। সেটা আমার জন্য মনে হয় যে মেন্টালি তার জন্য অনেক বেটার হতো। এই ধরনের পদক্ষেপ যদি বলি, বিসিবি তো আগেও নিয়েছিল, জানেন আপনি এখানে পতাকার নিউজটা Right. করেছিলেন, রাইট, এবং ভালো একটা রিপোর্ট ছিল, ওই রিপোর্টের ভিত্তিতে আপনাকে করেছিল। But আমি ব্যান করেছিলাম। এবার কি আমি একটু ban দেরি হয়ে গেল এই ধরনের কিছু নাকি? না, এবারও আমি পতাকা একই রিপোর্ট রকম করেছিলাম। সময় আপনি নিয়েছিল? দেখেন আরিফ, মজার ব্যাপার কি যে পতাকা স্ট্যান্ডটা কিন্তু তারপরে ক্রিকেট বোর্ড বদলেছে। হুম। আমাকে ব্যান করলেও এরপরে কিন্তু ক্রিকেট বোর্ড আবার সেটা উইথড্র করে নিয়েছে, ঠিক আছে? আপনি তারা- ব্যান করেছিলেন? আমাকে ব্যান করেছিল, আমার অ্যাক্রেডিটেশন অফ করে দিয়েছিল সেই সময়টায়, এবং তখনও হচ্ছে একটা সিরিজ চলছিল। হ্যাঁ, ক্রিকেট বোর্ড সেটা উইথড্র করেছে, নাজমুল হাসান পাপন এটা পরিবর্তনের উদ্যোগ নিয়েছেন। মানে বেস্ট পার্ট হচ্ছে যে জিনিসটা চেঞ্জ হয়েছে, তার মানে আমার রিপোর্টে কোনো ভুল ছিল না। এখন বিষয় যেটা আপনি দেখেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা কিন্তু একজন ক্রিকেটার, যদি এই যে শাহাদাত রাজীবকে আজীবনের জন্য নিষিদ্ধ করেছিল, হুম। সাকিব আল হাসান অনেক সময় আপনার ড্রেসিং রুম থেকে বাজে অঙ্গভঙ্গি করেছিল, নিষিদ্ধ হয়েছেন না কম বেশি। তারপরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিছুদিন আগে একজন ক্রিকেটার ডোপ টেস্টে পজিটিভ হবার কারণে তাকে অনেক সম্ভবত, তাই না, তাকে নিষিদ্ধ করেছিল। তো বাংলাদেশ ক্রিকেট বোর্ড ক্রিকেটারদেরকে তাদের এগেনস্টে যখন কোনো এলিগেশন আসে, তখন যখন তাদের এগেনস্টে যাচ্ছেন, কিন্তু তাদের এগেনস্টে যখন ভুয়া এলিগেশন গুলো আসে এবং যারা এটা করছে, করানো হচ্ছে রিপোর্টারকে, সংশ্লিষ্ট রিপোর্টারকে আমি একদম দায় দিব না, সে একদম বাধ্য হয়েছে এই প্র্যাকটিসের মধ্যে থেকে, হ্যাঁ, করানো হচ্ছে তখন তাদের এগেনস্টে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের স্টেপটা তো আরো আগে আসা উচিত, হওয়া উচিত। বিসিবি শুড কাম ফরওয়ার্ড। একজন ক্রিকেটার টেস্ট খেলা চলা অবস্থায় যদি এই জিনিসটা নিয়ে ভাবে, তাহলে সে তো ম্যাচে কনসেন্ট্রেট করতে পারছে না। ওই ক্রিকেটারকে তার ম্যাচ নিয়েই যেন সে কনসেন্ট্রেশন করতে পারেন, বিসিবি তাকে আশ্বস্ত করা উচিত ছিল যে তুমি খেলা নিয়ে থাকো, আমরা বাকিটা দেখছি। মুশফিকুর রহিমের ক্যারেক্টার কি, মুশফিকুর রহিম কি টাইপের ক্রিকেটার, তার ডেডিকেশন কোন লেভেলে, সেটা তো আসলে প্রমাণের কিছু নেই। সো আমার কাছে একটা জায়গায় মনে হয়েছে বিসিবি ডেফিনেটলি দে উইল টেক অ্যাকশন। খোঁজ নিয়ে দেখেন, এই সমস্ত মিথ্যাচার করতে করতে আস্তে আস্তে এখন মানুষ কিন্তু উল্টা কথাও বলছে যে এরা তো ক্রিকেটকে ধ্বংস করার জন্য নেমেছে, এরকম কথাও বলছে কন্টিনিউয়াসলি। সো উই নো দ্যাট, এই জিনিসটাই তো আমরা চাচ্ছি, উই ওয়ার ওয়েটিং ফর দ্যাট। জানুক, তারপর বিসিবির যা করার তা তো করবেই। আচ্ছা, আসলে প্রথমত হচ্ছে এই জিনিসটা এখানে দুটো পার্টি আছে। একটা হচ্ছে দ্য ভিকটিম, আরেকটা হচ্ছে আমরা, যারা নাকি যাদের উপর এই ভিকটিমরা নির্ভর করে। মানে আমরা তো ওদের অভিভাবক হিসেবে, ক্রিকেটে অন্তত অভিভাবক হিসেবে আমাদেরকে দাবি করতে পারি, সে দুজনেরই রোল আছে। ভিকটিমের কাজটা ভিকটিম করেছে, আনটিনারাইজ ভিকটিম কিছু না করে তাহলে কিন্তু আমাদের কিছু করার নেই। অন্য কেসগুলোতেও মানে যেসব খবর আসে, যদি আমাদেরকে কেউ না জানায় তাহলে আসলে আমাদের কিছু করার থাকে না। সো আমি আজকে এসে শুনেছি যে এটা নিয়ে হয়তো কোনো একটা। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো এই পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন, অবশেষে সেই সকল ঘটনাকে কেন্দ্র করে এখনও কোনো সঠিক সিদ্ধান্ত নেয়নি বিসিবি। তবে কবে সেই সিদ্ধান্ত নেবে সেটা এখনও দেখার পালা। তো দর্শক বন্ধুরা, খেলা যুগের এমন রিপোর্টগুলো আসলে বাংলাদেশ ক্রিকেটের জন্য কিছুটা হলেও দুঃসংবাদের জন্য, কারণ তারা যে রিপোর্টগুলো করে যাচ্ছে অনেকগুলো বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো, আবার কিছুটা বাংলাদেশ ক্রিকেটের জন্য খারাপ। তো দর্শক বন্ধুরা, আপনারা এই পুরো ভিডিওটি দেখে এবং রিয়াসত আজিম ভাইয়ের এই সকল আলোচনাগুলো শুনে আপনারা কি বুঝতে পেরেছেন? তবে কি শেষ পর্যন্ত খেলা যুগের জন্য কোনো কঠিন দিন অপেক্ষা করছে? তো দর্শক বন্ধুরা, এই বিষয়ে কি আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ।